আমরা যখন ছোট ছিলাম জন্মের পরই দেখেছি এখানে একটা পুকুর ছিল। সেই পুকুরটা পরবর্তীতে ভরাট করা হয়েছে, কিন্তু এই পুকুরেই আমরা সাঁতার শিখেছি। সুইমিং পুলে যেতে হয়নি আমাদের কখনো। এবং সেই সাঁতারটাও ছিল আনন্দের। স্কুল থেকে এসে বইপত্র বিছানার উপরে ছুঁড়ে ফেলে আগে পুকুরে ঝাঁপ। সেই স্মৃতিগুলা এখনো তাড়না করে। কত আনন্দের, কত নির্ভেজাল শৈশব কৈশোর। এটা আমি জন্মের পর থেকে দেখেছি। বাঁশঝাড় তো মরে যায়, আবার বংশবৃদ্ধি করে নতুন হয়, কিন্তু এই বাঁশঝাড়টা আমাদের শৈশব কৈশোর কত ইতিহাসের সাক্ষী। শৈশবের কত স্মৃতি। এই বাড়িতে থেকে আমরা দেখতাম আমাদের রাস্তা দিয়ে মহররমের তাজিয়া যেত, রথযাত্রার রথ যেত। আমি আর আমার বোন রথের মেলার পেছনে পেছনে চলে গিয়েছিলাম। একদম রথটা যেত সুরমা নদীতে বিসর্জনের জন্য। তখন কিন্তু আমাদের মনে এত সাম্প্রদায়িক কোনো কিছু ছিল না, এটা আমাদের সামাজিক অনুষ্ঠান ছিল। সেই রথের মেলায় গিয়ে আমি আর আমার বড় বোন, আমার পিঠাপিঠি বড় বোন, সে কিন্তু হারিয়ে গিয়েছিল। আমি বুদ্ধি করে চলে এসেছিলাম। তাকে খুঁজে পাওয়া গিয়েছিল তৎকালীন যে কিন ব্রিজ, সেই ব্রিজের তলায় কাঁদছে। সন্ধ্যাবেলা তাকে পাওয়া গেছে। স্মৃতিটা আমার এখনো মনে আছে। আমরা এখনো দুই বোন প্রতিযোগিতা করি কার বুদ্ধি বেশি। সামনেই একটি অতি প্রিয় জায়গা আছে আমাদের, যেটা ঈদগাহ। সেটি হলো শায়েস্তা খানের আমলের ঈদগাহ, 400 বছরেরও বেশি পুরনো। সেই ঈদগায় আমার বাবা, আমার ভাইরা সবাই ঈদের নামাজে যাচ্ছে। খুব মন খারাপ হতো যে আমরা কেন ঈদের নামাজে যেতে পারি না, কিন্তু তারপরেও অসাম্প্রদায়িক চেতনায় বড় হয়েছি। দেখতাম আমাদের বন্ধুরা যারা অন্য সম্প্রদায়ের ছিলেন, তারা যেরকম মহররমের লাঠি খেলায় অংশ নিতেন, আমরা তাদের চৈত্র সংক্রান্তির ঘুড়ি উড়ানো দেখতে যেতাম। সেই চেতনাগুলো কি করে যেন হারিয়ে গেছে। মনে পড়ে বাড়িটা দেখলে, যেখানে জন্ম, যেখানে বড় হয়েছি। নির্ভেজাল আনন্দের একটি শৈশব কেটেছে। আমার দাদি চিরকাল আমাদের সাথে থাকতেন। দাদা অনেক আগে মারা গেছেন। আমার বাবাও এখানেই মারা গেছেন 1989 সালে। আমার জন্ম এই বাড়িতে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই বাড়িটা পুড়িয়ে দিয়েছিল। আমার মা ডাক্তারি পেশার মানুষ ছিলেন। তাদের অভিযোগ ছিল যে এখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা হতো। বাড়ির ভেতরে ঢুকে একটা ইনসেন্ডিয়ারি বোম দিয়ে বাড়িটা তারা পুড়িয়ে দিয়েছিল। আমার মা আমার দুই ভাইকে নিয়ে পেছনের পাঁচিল টপকে বাইরে চলে গিয়েছিলেন ঘণ্টাখানেক আগে। সেদিন ছিল 1971 সালের 6 এপ্রিল, সিলেটের পতনের আগে। সিলেট শহরে 3টি বাড়ি পোড়ানো হয়েছিল, তার একটি হচ্ছে আমাদের এই পৈতৃক ভিটা। আসলে শৈশব বা কৈশোর থেকেই দেখেছি তো বাবাকে একদমই ভাবুক ছিলেন, কিন্তু শিক্ষায় ব্রতী ছিলেন, অধ্যাপনা করতেন। এরকমও দেখেছি যে দুপায়ে দু রকম জুতো পরেও বাবা কলেজে যেতেন। এরকম ভাবুক, কিন্তু অসম্ভব সম্মান করতো। এই যে শিক্ষার প্রতি সম্মান, এটা মনকে নাড়া দিত ছোটকাল থেকে। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রফেসর শামসুল হক স্যারের সাথে কাজ করি। তখন আমেরিকা থেকে একজন নারী এসেছিলেন, বাংলাদেশি, কিন্তু তার স্বামী আমেরিকান। তিনি একটি গবেষণার কাজ করছিলেন। সেই গবেষণা ছিল বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় যে বই পুস্তক আছে সেগুলোতে নারী চিত্রায়ন কীরকম।
সেই নারী চিত্রায়ন সেই গবেষকের সাথে কাজ করতে গিয়ে দেখেছি অসম্ভব রকম নারীর প্রতি বৈষম্যমূলক পাঠ্যপুস্তক, এবং সেটার একটাই উপায় ছিল যে নিজেরা কাজ করে দেখানো। আমি যেহেতু নিজে কোনো ধরনের বৈষম্যের শিকার হইনি, আমাদের পরিবারে ছেলে মেয়ে কোনো বৈষম্য ছিল না, কিন্তু উঠি দেখে আমার মনে হয়েছে যে এই শিক্ষার ক্ষেত্রে যদি কাজ করতে পারি, যদি নারী পুরুষের এই বৈষম্যটাকে দূর করার প্রথম সোপান প্রাথমিক শিক্ষার বই পুস্তক, সেখানেই যদি এত বৈষম্য তৈরি হয় তো শিশুদের মনে তো সেটা গেঁথে যাবে। এই জায়গাটা থেকে কাজ করা, এটাই যেটা বলে একটা স্ফুলিঙ্গের মতো আমার জীবনটার মোড় ঘুরিয়ে দিয়েছে। এনসি কলেজ, আমার বাবা এইখানেই পড়ালেখা করেছেন, পড়িয়েছেন, আমি নিজে পড়েছি। এই যে পুরনো একটা দেখা যাচ্ছে, ভালোই লাগছে মনে করে। তবে এরকম যানবাহন ছিল না, এত মানুষের কোলাহল ছিল না, নিরাপত্তার কোনো অভাববোধ আমাদের ছিল না। আমরা প্রকৃতির মধ্যে নির্ভেজাল আনন্দে একদম শঙ্কাহীনভাবে বলতে গেলে লেখাপড়া করেছি, যেটা আজকাল হয়তো অনেক মেয়েদের পক্ষেই সম্ভব হয় না। তাকে আমরা রোজি বলে ডাকি, তার একটা পোশাকি নাম আছে, বলো? হ্যাঁ, বেগম সুলতানা। অতি সম্প্রতি সিলেটের যে অত্যন্ত নামী একটা স্কুল আছে, মূলধারার বিদ্যালয়, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সেটার থেকে সে প্রধানের দায়িত্ব পালন করছিল, সেখান থেকে অবসর নিয়েছে অতি সম্প্রতি। ও যেভাবে মানে স্পষ্ট ভাষী, তখন ওইটা ছিল। ও কিন্তু অনেক ভালো পড়াশোনা ছিল। এতো না, আমি ছিলাম একটা মিডিয়াম স্টুডেন্ট। ও তো স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিল, আর ওর অ্যাক্টিভিটিজে তো এখনও বিজাত হতো, অনেক বড় রাখতো। তো আমার বলতে খুব ভালো লাগে যে এমন একটা টিভিতে ওকে সব আমি দেখি, খুব ভালো লাগে যে ওর মতো একটা সহপাঠী আমার সাথে ছিল। বাইরে আইসক্রিমের ললি বিক্রি করতো না স্কুলের বাইরে, তো কাউরে তো বের হতে দিত না, ছোটরা বের হওয়ার মোটামুটি ব্যাপার। সবাই মিলে টাকাগুলো আমার কাছে দিয়ে 15টা আইসক্রিম নিয়ে আসো তুমি। আমি এক ফাঁকে বেরিয়ে যেতাম, দারোয়ান খুব আদর করতো, ওই বাইরে যে বিক্রি করে না ওই জিনিসের মধ্যে করে আইসক্রিমের কাঠি আইসক্রিম, তখন তো লম্বা ছিল, লাল সাদা এইগুলো কাছে সবাই মিলে পয়সাটা দিত আমার কাছে, আমি সবার জন্য কিনে স্কুলের ভিতরে ঢুকে যেতাম। রাশিদাকে আমরা কোন রাশিদা হিসেবে ডাকি নাই, রুশনি ডাকতাম। আর রুশনি অর্থ তো উজ্জ্বল, উজ্জ্বল তারা ক্ষমতা এখনো আছে। আমার অনেক স্মৃতি বিজড়িত কলেজ, কারণ আমি এখানে পড়েছি। এটি এই বছর হীরক জয়ন্তী পালন করতে যাচ্ছে। আমি গর্বিত, 75 বছরের পুরনো একটি সরকারি মহিলা কলেজে আমি পড়েছি। এই ভবনটি প্রায় 100 বর্ষের পুরনো, এবং এটি একটি জমিদার বাড়ি ছিল, কিন্তু সেই জমিদার মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে তিনি এটি দান করে দিয়েছিলেন। এবং সেই সময় ব্রিটিশ আমলে যখন এটি তৈরি হয়, কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু উদ্যোগ যারা নিয়েছিলেন তারা হলেন 5 জন পুরুষ, যারা নারী শিক্ষার জন্য এগিয়ে এসেছিলেন, এবং তাদের একজনের সন্তান এখন বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই সিঁড়িতে বসে কতদিন শিক্ষকদের লুকিয়ে আইসক্রিম খেয়েছি আমরা। মানে ওই সময় আইসক্রিমের মান ওরকম ছিল না, কাঠি আইসক্রিম। কত গল্প, সেই বন্ধুদের কথা মনে পড়ছে।
মনে পড়ছে লুকানোর জায়গা, মনে পড়ছে নিবেদিত শিক্ষকদের কথা। আজকাল যেরকম বলা হয় সাম্প্রদায়িকতা একটা বিষয়, আমাদের হিন্দু বন্ধুরা বলতো কালকে শাহজালাল বাবার দরগায় যাচ্ছি, আমরাই অনেক সময় যেতে পারতাম না, যাইনি, কিন্তু তারা কিন্তু শাহজালাল বাবার দরগায় যেতেন পরীক্ষাটা যাতে ভালো হয়। কোন সম্প্রদায় সেটা বড় ছিল না, মানুষের ভক্তি, মানুষের পরিশীলিত চিন্তা বা পূজার বিষয়, সেটা কিন্তু তখন আমাদের সমাজটাকে এইভাবে বর্তমানে যেভাবে কলুষিত হয়ে যায় সেভাবে হয়নি, ফলে স্মৃতিটাও ওইরকম সুন্দর। বাবা অধ্যাপনা করতেন ইংরাজির, মা ডাক্তার ছিলেন। ওই সময়ে 4 সন্তানের জননী হয়েও ডাক্তারি পড়েছিলেন। মায়ের আদর্শটা বড় ছিল, কিন্তু তারপরেও বাবার শখটাই পূরণ করেছি। এইখানে বসে মনে হতো বিশ্ববিদ্যালয়ে যখন যাব ইংরেজিতেই লেখাপড়া করার সুযোগটা নিতে চাই। আমাদের পরিবারে অনেকেই শিক্ষকতা পেশায় ছিলেন, ফলে শিক্ষার প্রতি একটা আগ্রহ ছিল এবং নিজে যেহেতু বরাবর ভালো ফলাফল করেছি, ভালো শিক্ষার্থী হিসাবে পরিচিত ছিলাম, সেই হিসাবে ভেবেছি যে যারা শিক্ষার সুযোগ পায় না, যারা মাঠে ময়দানে পড়ে আছে, তাদের জন্য কিছু করা যায় কিনা। অত সংগঠিতভাবে চিন্তা করিনি, কিন্তু ভাবনাটা ওরকমই ছিল যে শিক্ষার জন্য যদি কাজ করা যায়। আমার জীবনে 4 জন মানুষের অবদান অনেক বেশি। আমার বাবা, আমার মা, আমার স্বামী এবং আমার শ্বশুর। প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে হোক, আরেকজন নামী পুরুষ ছিলেন আমার এক ভগ্নিপতি, তিনিই আমাকে এই ধরনের কাজে সামনে নিয়ে এসেছেন। আমি অধ্যাপক মোজাফফর আহমদের সাথে কাজ করেছি, আমি কবির চৌধুরীর সাথে কাজ করেছি, আমি ডক্টর খলিকুজ্জামানের সাথে কাজ করি, আনিসুজ্জামান স্যারের সাথে কাজ করি। অনেক অনেক মানুষ, নাম বলে শেষ করা যাবে না, যারা আমার কাছে আদর্শ হিসেবে ছিলেন, আছেন, এবং তারা সবসময় তাদের কাছ থেকে আমি এক ধরনের অনুপ্রেরণা পাই। পিছনে আমাদের একটা আম গাছ ছিল, সেই ঝড় বৃষ্টি হলে ক্লাস ফেলে রেখে দৌড়। আমরা কিন্তু তখন দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তারপরেও ঝড় হলে আম পাড়ার এই যে নেশাটা তখনও ছিল। আমি যেটা মনে হয় আমার আর কি, খুব শিক্ষা সাক্ষরতা নিয়ে কাজ করতে গিয়ে, যে আজকালকে শিক্ষার্থীদের মধ্যে পড়ার প্রতি যে ঝোঁক বা পড়ার যে প্রেশারটা থাকে, আমাদের সময় কিন্তু ওটা ছিল না। আমরা অনেক নির্ভেজাল আনন্দ নিয়ে বড় হয়েছি, লেখাপড়া শিখেছি। এগুলো নতুন হয়েছে, আমাদের সময় ছিল না। ওই জায়গাটাতে বিশাল একটা দিঘি ছিল, সেই দিঘির পাড়ে বসে আমরা, বেশ শান বাটানো ঘাটও ছিল, জমিদার বাড়ির অংশ তো, আমরা অনেক 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 স্মৃতির একটা জায়গা ছিল আমাদের। প্রয়োজনের তাগিদে আমাদের সময় 300 শিক্ষার্থীও ছিলেন না, এখন 8000 শিক্ষার্থী। সালের ভবন এটা, আমাদের সময় ছাত্রীনিবাস ছিল। জমিদার বাড়ির এটা ভেতর বাড়ি ছিল, এই যে এদিকে ছিল গেটটা।
স্মৃতির সৌরভ লেগে আছে। মিলি, আমার ভাইয়ের বউ, সে ব্লুবার্ড নামের একটা স্কুলের খুবই নামি একটা স্কুলের টিচার, আর আমার ভাইয়ের মেয়ে লক্ষ্মী মেয়ে ডাক্তার, এবং অসম্ভব রকম ব্রিলিয়ান্ট রেজাল্ট করে ডাক্তারি পাস করেছে, FCPS করছে। ওর ভালো নাম মনে থাকে না, মৌরি। আমার বাবার ছবি। আমার বাবা ইংরেজির অধ্যাপক ছিলেন, সারা জীবন অধ্যাপনা করেছেন, প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেছেন, আলিগড় বিশ্ববিদ্যালয়ে করেছেন। আমার মা 4 সন্তানের জননী হয়ে ডাক্তার হয়েছিলেন। তিনি বেগম রোকেয়ার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পড়েছিলেন। জীবনের শেষ পর্যায়ে এসে রোকেয়া হলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তাকে ডাকা হয়েছিল। আমাদের সাথে একজন আদিবাসী নারী কাজ করতেন, তার ছবিও আছে তার মধ্যে। আমার মা, বাবা, বড় ভাই, ছোট ভাই, বড় বোন। আমার ছোট ভাই ডাক্তার রুহুল আহমদ চৌধুরী। বোন হিসাবে ওনার আমার যে স্মৃতি মনে আছে, উনি খুব সাহায্যকারী ছিলেন। আমরা এক টেবিলে বসে পড়াশোনা করতাম, আমি, আমার বড় ভাই আর উনি। তো উনি আমাদের পড়াশোনায় অনেক হেল্প করেছেন। এমনকি আমেরিকায় অনেক সময় আমি অনেক জায়গায় পার্টিতে গেছি, বাংলাদেশি কেউ এসে বলছে আপনি রাশেদা চৌধুরী ভাই। তো এটা আমার কাছে খুব গৌরবের বিষয়, এবং বলে হ্যাঁ আমি রাশেদা চৌধুরীর ভাই। এখানে আমাদের পারিবারিক সম্পত্তি ছিল, যেটা পরে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের ভাই বোনরা মিলেই সিদ্ধান্ত নেয় যে এটা আত্মীয় স্বজনদের কাছে বিক্রি করে দেয়া হবে, কারণ রাখা যাচ্ছিল না, যেহেতু এটা একটি সুন্দর টিলা ছিল। সিলেট শহরে এই টিলাটি কিন্তু বিখ্যাত। এটির নাম হলো মেজরের টিলা, ব্রিটিশ আমলের এক মেজর এই টিলাটা কিনে এখানে থাকতেন, এবং কথিত আছে যে তার প্রিয় একজন মানুষ মারা যাওয়ার পরে তিনি এটা আর রাখেননি। আমি এখানেই কিছুদিন ছিলাম যখন MC কলেজে পড়তাম, যাতায়াতের সুবিধার্থে। এখন আমার চাচি থাকেন, উনি আছেন কিনা আমি জানি না, একদমই একলা এখন। ওনার ছেলে মেয়েরা বাইরে থাকে। তাকে চাচি বালানি ভালো আছো? তো হরিয়ানা দেখিয়া যাইতাম, পারি না তো। যাইবাইনি না রে গো, এটা বেড়ানি লাগে। একদম একলা চাচি থাকেন। এই বাড়িতে একটা কুড়ে ঘরের মতো ছিল, মনে আছে? আমি আর দাদিরে লইয়া রইছিলাম কতদিন। তুমি তো চিটাগাং তখন। স্কুলে নাটক করতো, তো খুব নাম করতো, লেখাপড়া খুব ভালো ছিল। টেলিভিশনে একটু রুশনির নাম শুনলেই দৌড়াইয়া যাই আমরা সবাই দেখতে, পরে দেখবো।
পড়ার সময় যখন আমার স্বামীর সাথে প্রথম আমার দেখা হয়, আমি জানতাম যে ওই বাড়িতেই হয়তো আমার বিয়ে হবে। আমার শ্বশুরবাড়ি হলো আমার পুকুর বাড়ির পাশে। তো যখন ছোট ছিলাম, ম্যাট্রিক পরীক্ষাও দেইনি, তখন সব সময় পুকুর বাড়িতে বেড়াতে যেতাম, বিশেষ করে ছুটি হলেই। সেই পাশের বাড়িই ছিল কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো আমি তখন আমার শ্বশুর বাড়িতে বড় বড় গাছ ছিল, আমি আমার হাজব্যান্ডকে চিনতাম না তখন, কিন্তু ওই বাড়িতে আমি একটু দুরন্ত ছিলাম, গাছে উঠেছিলাম। আমার শাশুড়ি দেখে বলেছিলেন আমার তো কোনো মেয়ে নাই, এটাকেই আমার ছেলের বউ বানাতে হবে। পরবর্তীতে আমার শাশুড়ি মারা যাওয়ার সময় আমার শ্বশুরকে কথাটা নাকি ভুলে গিয়েছিলেন। মানে আজকে যেরকম খুবই রোমান্টিক প্রেম, ওরকম না, আমাদের কিন্তু অনেক বেশি নিজেদের কি বলবো সমঝোতাটা অনেক বেশি ছিল আমাদের মধ্যে। সেটা অনেক কাজ দিয়েছে, যেটা পরবর্তীতে আমি দেখেছি আমাদের সন্তানদের মধ্যেও এটা প্রভাবিত হয়েছে। তখনকার দিনে মানে তো মোবাইল ছিল না, SMS ছিল না, নীলখামের চিঠিটাই বোধহয় প্রথম গিফট। আমি ভাবিনি যে তুমি এত ভালো এত সুন্দর হবে, এটা ভাবিনি। এই কথাটা ছিল আর কি, ওটাই রোমান্টিক মনে হয়েছে তখন আমার কাছে। আমি যা যা করতে চেয়েছিলাম সেই সাপোর্টটা এত বেশি পেয়েছি যে ওই ক্ষেতটা কখনোই মনের মধ্যে কাজ করেনি, কখনোই কাজ করেনি। এবং সেটা বোধহয় আমাদের পরিবারের সবাইও স্বীকার করেন যে এরা মানে আদর্শ দম্পতির মতোই অনেকটা। আমি যখন ছোট প্রথম শ্রেণীতে পড়ি, তখন আমার মা খুব অসুস্থ হয়েছিলেন। আমার মামা আমার মাকে দেখতে এসে বলেছিলেন যে ওকে আমি নিয়ে যাই, কারণ আমি খুব মায়ের নেওটা ছিলাম, মায়ের কষ্ট হচ্ছিল সম্ভবত। আমি খুব কাঁদতে কাঁদতে বাগানে গিয়েছিলাম। এই যে গাছপালার সমারোহ, আমি কিন্তু আমার কান্নাটা ভুলে গিয়েছিলাম। দুঃখটা পরে দুঃখ জয়ের আনন্দ হয়ে উঠেছিল। পরে যখন মামার ওখান থেকে 3 মাস পরে আবার মায়ের কাছে ফিরে আসি সিলেট শহরে, তখন আরেক ধরনের দুঃখ লেগেছিল যে এই সবুজ থেকে আমি চলে যাচ্ছি দূরে। সেই স্মৃতিটা এখনো মনটাকে নাড়া দেয়। আমার মামা বেঁচে নেই, কিন্তু সবুজ আছে এখনো। শিক্ষা, নারী পুরুষ বৈষম্য ইত্যাদি নিয়ে নীতি নির্ধারকদের সাথে কাজ করেছি, কিন্তু নিজে যে কখনো নীতি নির্ধারকের আসনে বসবো সেটা ভাবিনি। কিন্তু যখন সুযোগটা পেলাম, মনে হলো জীবনে যত স্বপ্ন দেখেছিলাম, যে আকাঙ্ক্ষাগুলো ছিল, হয়তো উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু কোথাও কোথাও কাজটা তো শুরু করা যেতে পারে। সেই জায়গাটার থেকে নারী নীতি প্রণয়নের চেষ্টা করেছি, নারীর প্রতি বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশের প্রেক্ষিতে। এবং আরও একটি কাজ করতে চেষ্টা করেছি শিশুদের জন্য, শিশু নীতি প্রক্রিয়া তৈরি করার কাজটা। আরেকটি কাজ যেটি হলো সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করতে এসে মনে হলো যে সংস্কৃতি মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে, সেই সংস্কৃতির প্রতি কারো কোনো গুরুত্ব নেই নীতি নির্ধারণী মহলে। এটি আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল এবং আমি চেষ্টা করেছি সংস্কৃতি সেবীদের সাথে বসে তাদের জন্য পরিকল্পনা করতে। বাংলাদেশের শিল্পীরা সারা জীবন মানুষের প্রশংসা করেন, জীবন সায়ান্নে এসে বলতে গেলে ভিক্ষার পাত্র হয়ে যায়। তাদের জন্য আমি একটি শিল্পী কল্যাণ তহবিল প্রক্রিয়া শুরু করে এসেছিলাম। আনন্দের কথা যে এই সরকার সেই প্রক্রিয়াটি চালু রেখেছেন এবং সেটার জন্য এই বাজেটেও বরাদ্দ দেয়া আছে। এই সিলেট অঞ্চলেরই একজন মরমী সাধক শাহ আব্দুল করিম, তাকে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি দেইনি। আমি নিজেকে ধন্য মনে করেছি 2008 সালের 21শে পদকটি ওনার হাতে তুলে দিতে পারে। সেটা আমার জীবনের একটি সার্থকতা। যাত্রা শিল্পীদের সাথে আমি কাজ করেছি। এই জায়গাটাতেই অতৃপ্তি যে এত সম্ভাবনার দেশ, আরেকটু যদি রাজনৈতিক প্রক্রিয়া সহনশীল হয়, রাজনীতিবিদরা অনেক সহনশীল হন, তাহলে কিন্তু আমাদের দেশটা আসলে অনেক এগিয়ে যাবে। অতৃপ্তিটা সেখানে থাকবে যতদিন না এগোবে।
যাদের এই বয়সে স্কুলে থাকার কথা তারা এখনো গরু চড়ায়, এখনো মাঠে কাজ করে, এখনো চা বাগানে কাজ করে। এইখানেই মনে হলো যে স্বপ্নটাও তো অপূর্ণ রয়ে গেছে। এটার জন্যই চেষ্টা করা উচিত। বিশাল বড় স্বপ্ন না, তবে বাংলাদেশের সব শিশু লেখাপড়া শিখবে, কোনো না কোনো পর্যায়ে বড় হবে তার মতো করে। এক জীবনে সব মানুষ সব কিছু করতে পারে না, কিন্তু সব মানুষেরই চেষ্টা করা উচিত শুধু নিজের জীবন নিয়ে ভাবা না, অন্যদেরটাও ভাবা। আমি কতটুকু ভাবতে পেরেছি জানি না, তবে চেষ্টা করে যাব। আমাদের প্রজন্মের আগেই বলা যায় সুকান্ত, তরুণ কবি, জীবনের বাস্তবতাটাকে আহরণ করেছিলেন, ভোগ করেছিলেন সেই কঠোর বাস্তবতা। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সেই জায়গা থেকে আমরা তো এখনো কতটুকু এগিয়েছি জানি না। পৃথিবীটা অনেক এগিয়েছে, অনেক মানুষ এগিয়েছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী এখনো পিছনে পড়ে আছে। তাই তো সবারই অঙ্গীকার করা উচিত যে নবজাতকের কাছে এই হোক আমার অঙ্গীকার, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি।